মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবিবার থেকে শুরু হচ্ছে আসিয়ান শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরুর পর প্রথম এশিয়া সফরে এই অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য ও সম্পর্ক জোরদারের চেষ্টা করবেন তিনি। সম্মেলনের ফাঁকে সাইডলাইনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন ট্রাম্প। সাউথ কোরিয়া সফরে প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে সাক্ষাতের পর বুসান শহরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ চায়নার উপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার উদ্দেশ্যে সফরের আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের কথা জানান তিনি। They want to get that down, and we want certain things from them. I think it'll be very good. সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন তিনি। এছাড়া কুয়ালালামপুর থেকে জাপান ও সাউথ কোরিয়া ভ্রমণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। I hear great things about her. I think she's going to be great. She was a great friend of Mr. Abe, and who was a great man, Prime Minister Abe, and a great friend of mine, as you know, and he was just a fantastic person, and he liked her a lot, she liked him a lot, so that's a good sign. I look forward to meeting her. এদিকে ট্রাম্পের সাউথ কোরিয়া সফরকে ঘিরে বিক্ষোভ শুরু করেছে সিউলের বাসিন্দারা। শনিবার রাজধানীতে শতাধিক বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী স্লোগান দেন। সাউথ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক কমানোর শর্ত হিসেবে $৩৫০ বিলিয়ন বিনিয়োগে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছেন কোরিয়ানরা। সিউলের বাসিন্দা লি মি সিওনের মতে ট্রাম্পের এই প্রস্তাব অযৌক্তিক এবং তিনি কোরিয়ার সম্পদ লুট করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প ডাকাতের মতো আচরণ করছেন। যখন আমাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আরো জোর দেওয়া উচিত, সেই সময়ে তিনি আমেরিকায় $৩৫০ বিলিয়ন বিনিয়োগ করতে বলছেন। এটা আমাদের বৈদেশিক রিজার্ভের ৮০%, যা খুবই অযৌক্তিক। প্রেসিডেন্ট মিয়ং এর উচিত ট্রাম্পের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। মাদক পাচার বিরোধী অভিযান জোরদার করতে এবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ল্যাটিন আমেরিকায় পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কথা জানান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। এদিকে ক্যারিবিয়ান সাগরে আরেকটি সন্দেহজনক মাদকবাহী নৌযান ধ্বংস এবং ৬ জন নিহতের খবর জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ল্যাটিন আমেরিকার আন্তর্জাতিক মাদক পাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল জানান, মাদক পাচারকারীদের দমনে বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ল্যাটিন আমেরিকার জলসীমায় পাঠানো হচ্ছে। এটি শুধু মাদক বিরোধী অভিযানই নয়, বরং ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বলে জানিয়েছে রয়টার্স। পার্নেল জানান, এই মাদক বিরোধী অভিযান দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করে পেন্টাগন। এবার সেখানে ৫,০০০-এরও বেশি নৌসেনা নিয়ে জেরাল্ড আর ফোর্ড মোতায়েনে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে জানান সামরিক বিশ্লেষকরা। ২০১৭ সালে কমিশন প্রাপ্ত সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই রণতরীটি কয়েকদিন আগেও ইউরোপের জিব্রাল্টার প্রণালীর কাছে অবস্থান করছিল। আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার প্রতিরোধে সেপ্টেম্বরের শুরু থেকে অন্তত 10টি নৌ অভিযান এবং এসব অভিযানে অন্তত 40 জন নিহতের খবর নিশ্চিত করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে কয়েকজন ভেনেজুয়েলার নাগরিক বলেও দাবি করা হয়েছে। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলে কুখ্যাত মাদক পাচারকারী ট্রেন ডি অ্যারাগুয়ার একটি মাদকবাহী নৌযান ধ্বংস এবং 6 জন চোরাকারবারির মৃত্যুর খবর জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক পাচার বিরোধী অভিযানের নাম করে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে আমেরিকা। দেশটিতে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে সশস্ত্র আন্দোলন গড়ে উঠবে এবং দেশজুড়ে সাধারণ ধর্মঘট ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
অন্যদিকে মাদক চোরাচালান ও অপরাধ চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে গ্রেফতারে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে কলম্বিয়ার সঙ্গেও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে অবৈধ শাসক এবং খারাপ মানুষ বলে মন্তব্য করেন, যা আপত্তিকর বলে নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এদিকে ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের কারণে দেশে মাদক পাচার ব্যাপক হারে কমেছে বলে মন্তব্য করেছেন সাবেক ডিইএ অ্যাডমিনিস্ট্রেটর ডেরেক মাল্টজ। মাদক পাচারকারীদের নির্মূলের মাধ্যমে ফেন্টানলের মতো ভয়াবহ মাদক পাচার বন্ধ হবে বলেও আশা করছেন তিনি। জর্জটাউন আমেরিকাস ইনস্টিটিউটের রেসিডেন্ট ফেলো জুয়ান গঞ্জালেস সিএনএনকে জানান, সাউথ আমেরিকায় বিশ্বের বৃহত্তম রণতরীর উপস্থিতি নতুন এক ভূরাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর নির্ভর করা মাদক বিরোধী অভিযান কতদূর পর্যন্ত গড়ায় তা পর্যবেক্ষণ করা জরুরি বলেও জানান গঞ্জালেস। ক্যারিবিয়ান সাগরে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী পাঠিয়ে আমেরিকা আরেকটা যুদ্ধের চেষ্টা করছে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তিনি কারাকাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একচ্ছত্র ক্ষমতার চর্চা করছেন। আন্তর্জাতিক মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ক্যারিবিয়ান সাগরে সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে আরেকটি যুদ্ধের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার রাজধানী কারাকাস থেকে দেশটির সরকারি টেলিভিশনে দেয়া এক প্রতিক্রিয়ায় নিকোলাস মাদুরো বলেন, আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যুদ্ধ করবে না, কিন্তু আবারও একটি যুদ্ধ শুরু করতে চাইছে। Y se están inventando una guerra que nosotros vamos a evitar. আমেরিকান নাগরিকদের অশ্লীল ও মিথ্যাবাদী উল্লেখ করে মাদুরো বলেন, তারা ভেনেজুয়েলা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা বাস্তবতাকে ধারণ করে না। No pueden decir que tenemos misiles apuntando. ল্যাটিন আমেরিকার সমুদ্র উপকূলে সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানো কি শুধুই মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি ভেনেজুয়েলার রাজনৈতিক সরকার পরিবর্তনের লক্ষ্যে এ বিষয়ে নিশ্চিত নয় বিশ্লেষকরা। এত বিশাল সেনাবাহিনী পাঠানোর লক্ষ্য মাদুরো সরকারের পতনকে ইঙ্গিত করে উল্লেখ করে তারা বলেন, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই লক্ষ্যের কথা কখনো স্বীকার করেনি। এদিকে কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একচ্ছত্র ক্ষমতার চর্চা করছেন। তিনি নানাভাবে এটা নিশ্চিত করতে চাইছেন তিনি যা চাইবেন তাই করবেন। কংগ্রেসম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক ব্যবস্থাপনা, বিচার বিভাগকে নিজের স্বার্থে ব্যবহার, গণমাধ্যম দমন সবকিছু একই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প কাজে লাগাচ্ছেন। এ সময় প্রেসিডেন্ট যা করছেন তা অগ্রহণযোগ্য উল্লেখ করে অ্যাডাম স্মিথ বলেন, রিপাবলিকানরা নীতিগত বিতর্ক করতে পারে, কিন্তু আইনের অমান্যের ব্যাপারে কোনো যুক্তি নেই। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোট গ্রহণ শনিবার শুরু হচ্ছে। আগামী 2রা নভেম্বর পর্যন্ত এ ভোট দেয়া যাবে। 4 নভেম্বর চূড়ান্ত ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আগাম ভোট শুরুর আগের দিন শুক্রবার হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস সমর্থন ঘোষণা করায় জোয়ার এসেছে জোরান মামদানির প্রচার দলে। রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশি কমিউনিটিকে আগাম ভোটে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থীরা। শুক্রবার প্রধান দুই প্রার্থী জোরান মামদানি ও অ্যান্ড্রু কুমো দুজনেই প্রচারণা চালিয়েছেন বাংলাদেশি কমিউনিটি কেন্দ্রিক। ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি ব্রঙ্কসের ইসলামিক সেন্টারে জুম্মার নামাজ শেষে প্রচারণা চালান। চলতি সপ্তাহে রেডিও শোতে যোগ দিয়ে কুমো প্রশ্ন তুলেছেন, মামদানি ক্ষমতায় থাকাকালীন নিউ ইয়র্কে আরেকটি 9/11-এর ঘটনা ঘটলে মুসলিম মেয়র মামদানি সেটি কিভাবে সামাল দেবেন। শুক্রবার মসজিদের সামনে সাংবাদিকদের মামদানি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ইসলাম বিদ্বেষী মন্তব্যের মাধ্যমে তাকে প্রতিহত করার চেষ্টা করছেন। Growing up in the shadow of 9/11, I have known what it means to live with an undercurrent of suspicion in this city. I will always remember the disdain that I faced, the way that my name could immediately become Muhammad, and how I could return to my city only to be asked in a double-mirrored room at the airport if I had any plan on attacking it. অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী অ্যান্ড্রু কুমো বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় প্রচারণা চালান। চলতি সপ্তাহে তাকে এন্ডোর্স করেছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তবে শুক্রবার হঠাৎ করে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস মামদানিকে সমর্থন ঘোষণা করে বলেছেন, জোরানের প্রতিশ্রুতিগুলো সব নিউ ইয়র্কারদের জন্য কার্যকর হবে, এমনকি যারা তাকে সমর্থন করছেন না তারাও এর সুফল পাবেন। এই অবস্থায় শনিবার থেকে শুরু হচ্ছে 9 দিনব্যাপী আগাম ভোট।
প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেয়া গেলেও 28 ও 29 অক্টোবর সকাল 10টা থেকে রাত 8টা এবং 1 নভেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটের সময় ধরা হয়েছে। চূড়ান্ত ভোটের দিনের মতো সব কেন্দ্রে আগাম ভোট হবে না বলে নিউ ইয়র্কের বোর্ড অব ইলেকশনের ওয়েবসাইটে নিকটস্থ কেন্দ্রের খোঁজ পাওয়া যাবে। আগামীকাল থেকে যে কোনো সময় আপনার নিকটস্থ যেই পোলিং বুথ আছে, আপনাকে যেই ভোটের যে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে সেখানে আপনার সেখানে বলা আছে যে আপনাকে কোথায় আগাম ভোট দেওয়া যাবে এবং কোথায় আপনার জেনারেল ইলেকশনের দিন ভোট হবে। চলতি বছর ডেমোক্রেটিক প্রাইমারিতে আগাম ভোটের ক্ষেত্রে রেকর্ড ভোট পড়েছিল। ধারণা করা হচ্ছে সাধারণ নির্বাচনেও ভোটারদের উপস্থিতি থাকবে বেশি, তাই আগাম ভোটের সময়টায় সবাইকে ভোট দিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। আগাম ভোট সবগুলো কেন্দ্রতে হচ্ছে না, আপনাকে মনে রাখতে হবে। সুতরাং আগাম ভোটের জন্য আপনি আপনার অ্যাড্রেসটা টাইপ করলেই হোয়ার টু ভোট এই জিনিসটা আপনার এসে যাবে, সেখানে গিয়ে ভোট দিবেন। আগাম ভোটের পাশাপাশি এবারে নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিনও শনিবার। আগাম ভোটে মেয়রের পাশাপাশি পাবলিক অ্যাডভোকেট, কাউন্সিলর, বৌর প্রেসিডেন্ট, কাউন্সিলম্যান নির্বাচনেও ভোট দেবেন ভোটাররা। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক বিবৃতিতে তিনি এই সমর্থনের কথা জানান। জেফরিস বলেন, ডেমোক্রেটিক প্রাইমারি স্বচ্ছ অবাধ নির্বাচনে মামদানি জয় পেয়েছেন। এদিকে ব্রঙ্কসে সংবাদ সম্মেলনে মামদানি ঘোষণা দেন, মেয়র নির্বাচিত হলে শহর থেকে তিনি ইসলাম বিদ্বেষী মনোভাব নির্মূল করবেন। মামদানি বলেন, প্রত্যেক মুসলমানের প্রত্যাশা হচ্ছে তার সাথে যেন অন্য নিউ ইয়র্কবাসীর মতোই আচরণ করা হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এমন সময়ে নিজের ডেমোক্রেটিক পার্টির নেতা ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিসের সমর্থন পেলেন জোহরান মামদানি। নির্বাচনের আগে সবশেষ বিতর্ক অনুষ্ঠানে অন্য মেয়র প্রার্থীদের সমালোচনার প্রতিবাদে শুক্রবার নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন ডেমোক্রেটিক প্রার্থী মামদানি। মামদানি জানান, নিউ ইয়র্কে প্রতিপক্ষ রাজনীতিকরা সবসময় তাকে মনে করিয়ে দিচ্ছেন তিনি একজন মুসলিম ও উগ্রপন্থী। He compared me to violent extremists. And he lied again and again when he said that our movement seeks to burn churches and destroy communities. শহরের জন্য কাজ করা মুসলিমদের স্মরণ করেন মামদানি। তিনি বলেন, টুইন টাওয়ারে হামলার পর থেকে এই শহরে মুসলিমরা অনিরাপদ বোধ করেন, যদিও তারা স্কুলে শিক্ষকতা করেন, এনওয়াইপিডিতে দায়িত্ব পালন করেন। New Yorkers who all make daily sacrifices for the city they call home, only to see their leaders spit in their face. মামদানি বলেন, শহরে এমন কিছু ঘৃণা আছে যা এখনো গ্রহণযোগ্য, অথচ এখানকার প্রত্যেক মুসলমানের স্বপ্ন একটাই, যেন তার সঙ্গে অন্য নিউ ইয়র্কবাসীর মতোই আচরণ করা হয়। নিউ ইয়র্কে ইসলাম বিদ্বেষকে অমার্জনীয় মনে করা হয় না বলেও দাবি করেন তিনি। The dream of every Muslim is simply be treated the same as any other New Yorker. And yet for too long, সিটি নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এমন সময় শহর থেকে ইসলাম বিদ্বেষকে বিদায় করতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মামদানি। there are still certain forms of hate that are acceptable in this city. Islamophobia is not seen as inexcusable. মামদানি বলেন, নিজের মুসলিম পরিচয় নিয়ে তিনি গর্বিত। I will not change who I am, how I eat, or the faith that I am proud to call my own. ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ব্যাননের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। তাদের মতে তৃতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া অসম্ভব। সংবিধান অমান্য করে ট্রাম্প এমনটা করতে পারবেন না বলেই মনে করেন তারা। আগামী নির্বাচনেও প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবিধানের 22তম সংশোধনী প্রসঙ্গের কথা আনলেও তা পাশ কাটিয়ে ব্যানন বলেন, বিকল্প উপায়েই ট্রাম্পের ক্ষমতায় আসার পরিকল্পনা রয়েছে। ব্যাননের এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। দ্য নিউ ইয়র্কারের স্টাফ রাইটার সুজান গ্লাসের বলেন, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার বিষয়টি প্রাসঙ্গিক করতে ট্রাম্প নিজেই তার কট্টর সমর্থকদের মধ্যে এমন ধারণা ছড়িয়ে দিচ্ছেন।
জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্থনি মাইকেল ক্রেইস বলেন, সংবিধানের 22তম সংশোধনী একজন প্রেসিডেন্টকে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিতে একটি শক্তিশালী আইনি বাধা। ঐতিহাসিকভাবেই এই সংশোধনী কাউকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে দেয় না। ওহাইওর সাবেক রিপাবলিকান গভর্নর জন কাসিচ বলেন, দেশে বর্তমানে সরকারের অচলাবস্থা সহ নানা সংকট চলছে। এমন সময়ে প্রেসিডেন্টের তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আলাপ একেবারেই বেমানান। সাবেক ফেডারেল প্রসিকিউটর আঙ্কুশ খারদরি বলেন, ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বাসনা একেবারেই চিন্তার বাইরে, কারণ সংবিধান অনুযায়ী তিনি এটা কখনোই করতে পারেন না। কারণ 22তম সংশোধনী পাশের পর এখন পর্যন্ত এমনটা ঘটেনি বলেও জানান এই আইন বিশেষজ্ঞ। দেশে বর্তমানে 42 মিলিয়ন মানুষ সরকারের সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ সুবিধা ভোগ করছেন, যা মোট জনসংখ্যার 12% বেশি। সেই হিসেবে প্রতিটি স্টেটের প্রতি 8 জনের একজন এই কর্মসূচির উপর নির্ভরশীল। কিন্তু চলতি মাসের শেষেই হারাচ্ছেন স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প সুবিধার আওতায় থাকা পরিবারগুলো। বিভিন্ন স্টেট জানিয়েছে সরকারের অচলাবস্থার সাথে সাথে শেষ হয়ে এসেছে এই কর্মসূচির অর্থ। এদিকে শাটডাউনের 24তম দিনে এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস জানান, ট্রাম্প প্রশাসনের হাতে এখন এমন আর্থিক সক্ষমতা রয়েছে যা নভেম্বর মাসেও যেন কোনো আমেরিকান নাগরিক ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করতে পারে। তার মতে, সরকারের জরুরি তহবিলে প্রায় $5 বিলিয়ন রয়েছে, যা দিয়ে সরকার পুনরায় চালু না হলেও স্ন্যাপ সুবিধা দেওয়া সম্ভব। জেফরিস অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা সরকারের ব্যয় বিলের মাধ্যমে নিজেদের কট্টর ডানপন্থী নীতিকে চাপিয়ে দিতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। এটা অগ্রহণযোগ্য, আমেরিকার নীতি পরিপন্থী এবং বিবেকহীন বলেও মনে করেন তিনি। ডেমোক্রেটিক এই নেতা আরও বলেন, রিপাবলিকানদের প্রস্তাবিত বিলে স্ন্যাপ কর্মসূচি থেকে $186 বিলিয়ন কমানো হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় কাটছাঁট। হাকিম জেফরিস বলেন, যে রাজনৈতিক দল ক্ষুধার্ত শিশু, প্রবীণ নারী ও প্রবীণ সেনাদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ধনকুবের এবং দাতাদের করছাড় দিতে চায়, তারা যেন আমেরিকার জনগণের পুষ্টি নিয়ে বড় বড় কথা না বলে, কারণ আমেরিকার জনগণ এসব আর বিশ্বাস করছে না। এছাড়া দেশের 10 মিলিয়নেরও বেশি মানুষ এখন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সর্বোপরি রিপাবলিকানরা সমঝোতায় না আসার কারণে আবাসন, খাদ্য সামগ্রী, ইলেকট্রিসিটি সহ সবকিছুর দাম এখন সাধারণের নাগালের বাইরে বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার। সমর্থকদের হর্ষধ্বনি ও হাততালির মধ্যে আদালত থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি শুধু নিজের জন্য নয়, বরং সব নাগরিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে লেটিশা জেমস বলেন, তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই এ থেকে পিছুপা হবেন না। শুধু নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন লেটিশা জেমস। গত 9 অক্টোবর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির মামলাটি দায়ের করেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা অন্তর্বর্তী ইউএস অ্যাটর্নি জেনারেল লিন্ডসে হ্যালিগান। প্রেসিডেন্টের কাছ থেকে চাপের পর লেটিশা জেমসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আদালতে লেটিশা জেমস নিজেকে নির্দোষ দাবি করলেও সরকারি আইনজীবীদের আশা মামলাটি নিষ্পত্তি করতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে না, কেননা তাদের হাতে 8 থেকে 10 জন বিশ্বস্ত সাক্ষী রয়েছেন, যাদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যাবে। সাবেক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল টম ডাপ্রির মতে, জুরিদের কাছে যাওয়ার আগেই সরকার পক্ষ মামলাটি নিষ্পত্তি করতে যাচ্ছে, কেননা লিন্ডসে হ্যালিগানের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি নিয়ে আদালতের ভিন্ন সিদ্ধান্ত আসার আশঙ্কায় তারা মামলাটি শেষ করতে চাচ্ছে বলে মনে করেন ডাপ্রি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।